আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? সবাইকে ভালো আছো আশা করি। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম জানাই। তো আজকে আমরা মুর্শিদাবাদে আছি। আজকে আমরা ফার্স্ট ট্যুরে বেরোচ্ছি মুর্শিদাবাদে। আজকে আমরা ঘোষবাগের দিকটা যাব। তো আমরা যে হোটেলটায় আছি WBDCL এর মতিঝিল ট্যুরিজম, তো ওখান থেকে কথা বলে নিয়েছিলেন। আমরা পুরো একটা প্যাকেজ করে দিয়েছি। তো প্যাকেজ যে সব ডিটেলস জানিয়ে দেবো আমি। তো ওখান থেকে গাড়ি চলে এসেছে, আমরা এখন যাবো হচ্ছে ঘোষবাগ। চলো, যা যা দেখবো আমার সবই তোমাদের এই ব্লগেই থাকবে। তো তোমরা জাস্ট একটা করে লাইক করে দাও আর কমেন্ট করে দাও কেমন লাগলো। চলো যাওয়া যাক, লেটস গো। চারপাশ দেখানো হয়তো সুন্দর খুব। আমরা যাচ্ছি সামনে। এই যে আমাদের গাড়ি আবার চলে এসেছে, চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি সদরঘাটের কাছে, সামনে ভাগীরথী নদী। চলো তোমাদের দেখাচ্ছি। এই ভাগীরথী নদী কানেক্ট করে পূর্ব এবং পশ্চিম মুর্শিদাবাদকে। গাইস, এই যে আমার পেছনে যেটা দেখছো সেটা হচ্ছে ভাগীরথী নদী। চলো সামনে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখো, আমরা এটা করে আমাদের টোটো উঠবে, একবার ওই পারে যাবে, তারপরে আমরা ঘোষবাগ ঘুরবো। তোমাদের এই ভিডিওতে অবশ্যই দেখাবো সেটা। চলো আগে ভাই নদীটা দেখে নাও আগে একটুখানি। এই দেখো, জুম করছি। এই যে আমরা এই পার থেকে ওই পার অব্দি যাবো। এই এখান দিয়ে টোটো উঠে যাবে, আমাদের মানুষও ওঠে এখান থেকে। এই নির্দিষ্ট জায়গায় কোনো ওভারব্রিজ না থাকায় সবই মানুষ, গাড়ি সবাই এই ব্রিজ দ্বারাই এপার থেকে ওপার চলাচল করে। এই যে গাইস, আমরা এবার এই পার থেকে ওই পার যাচ্ছি। এই যে ছেড়ে দিয়েছে, দেখে নাও। ঘোষবাগ ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে শুরু থেকে শেষ পর্যন্ত সব দরজা সিঙ্গেল লাইনে বানানো, অর্থাৎ শুরু থেকে শেষ এক দৃষ্টিতে সবটা দেখতে পারবে। আমরা চলে এসেছি আজকে আমাদের প্রথম গন্তব্য, যেটা হচ্ছে ঘোষবাগ বা খুশবাগ। এটা বানিয়েছিলেন নবাব আলীবর্দী খাঁ। তো এই ঘোষবাগটি তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খাঁ। তো আমরা সবাই চিনি ওনাকে। উনি ছিলেন আফসার ডাইনেস্টির একজন নবাব। উনি নাসির ডাইনেস্টির সরফরাজ খানকে পরাজিত করে উনি প্রথম বাংলা নবাব হয়েছিলেন। তো এখানে ঘোষবাগ হচ্ছে উনিই বানিয়েছিলেন। তো উনি 1740 থেকে 1756 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি রাজত্ব করেছিলেন। তো ওনার ছিলেন হচ্ছে 3 মেয়ে ছিলেন, কাস্তিটি বেগম, মাইমুনা বেগম আর আমিনা বেগম। কাস্তি বেগমের কিন্তু কোনো ছেলে ছিল না। মাইমুনা বেগমের ছেলের নাম ছিল শওকত জাং বাহাদুর, আর লাস্টে আমিনা বেগমের ছেলের নাম ছিল সিরাজউদ্দৌলা। তো যেটা সমস্যা হয়েছিল যে কাস্তি বেগম কখনোই চাননি যে সিরাজ নবাব হোক। আর সিরাজ কিন্তু প্রথম দিকে আলীবর্দী খাঁয়েরই এগেনস্টে ছিল, কিন্তু পরে আলীবর্দী খাঁ এটাই চেয়েছিলেন যাতে সিরাজউদ্দৌলা নবাব হোক। তো এটা নিয়েই ঝামেলা বেরিয়েছিল। আর আমরা জানি তারপর কি হয়েছিল। কাস্তি বেগমও কিন্তু সিরাজের এগেনস্টে চক্রান্ত করেছিল। তো এটাই হচ্ছে ঘোষবাগ। চলো ভেতরটা করে দেখো, সমাধিটাও তোমাদের দেখাচ্ছি সবার। এই যে গার্ডেনটা দেখে নাও তোমরা একবার, ঘোষবাগটা। সামনে হচ্ছে নদীটা। সবার প্রথমে এই সমাধিটাই পড়বে। গাইডদের মতে এটি নবাব আলীবর্দী খাঁয়ের মায়ের সমাধি। এখানেও কিছু সমাধি করা আছে। এখানে নবাব সিরাজউদ্দৌলা, উনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তো উনি 1733 খ্রিস্টাব্দে জন্মেছিলেন, আর মাত্র 23 বছর বয়সে ওনাকে হত্যা করা হয়েছিল পলাশির যুদ্ধের পরে। আমরা জানি পলাশির যুদ্ধে কী কী হয়েছিল। তো চলো দেখাচ্ছি, সামনেই আছে সিরাজের সমাধি। এই সমাধিটা হলো নবাব আলীবর্দী খানের সমাধি। এই যে দেখে নাও বন্ধুরা, এটা হচ্ছে নবাব আলীবর্দী খানের সমাধি। তারই এই পাশে নবাব সিরাজউদ্দৌলার সমাধি, বাংলার শেষ স্বাধীন নবাব। আর এখানে ওনার স্ত্রী লুৎফুন্নেসা বেগমের সমাধি।
ঠিক এই সাইডটা দেখো একটা জামা মসজিদ আমাদের তৈরি করা, খুব সুন্দর একটা ইয়ে করা আছে। তো খোশবাগে এটাই আছে, খুব সুন্দর দেখো এটা। চলে এবার আমরা যাচ্ছি পরের গন্তব্য। যার নামে মুর্শিদাবাদ, অর্থাৎ মুর্শিদ কুলি খানের উত্তরাধিকারী হন নবাব সুজাউদ্দৌলা 1727 খ্রিস্টাব্দে। তিনি 12 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন, তার মৃত্যু পর্যন্ত। রোশনীবাগ হল মুর্শিদাবাদ জেলার অবস্থিত সুজাউদ্দৌলার সমাধি বা মুখপাড়া। সুজাউদ্দৌলা যখন মারা যান তখন এই স্থানেই তাকে সমাহিত করা হয়েছিল। ইংরেজি অনুবাদ করলে রোশনীবাগের অর্থ হলো আলোর বাগান। একবার আপনি প্রাঙ্গণে প্রবেশ করলে আপনি উত্তর পশ্চিম অংশে একটি 3 গম্বুজ বিশিষ্ট ইটের নির্মিত মসজিদটি একটি প্রাচীর ঘেরা ঘেরা অবস্থায় দেখতে পাবেন। সুজাউদ্দৌলার সমাধি মসজিদ থেকে একটি আয়তাকার কাঠামো হিসেবে দেখা যায়। এটাই সেই রোশনীবাগ। এর প্রবেশ মূল্য কোনো নেই, এখানে কোনো গাইডও নেই। আপনারা একদিন অবশ্যই এসে ঘুরে দেখতে পারেন এই রোশনীবাগ। চলুন দেখা হচ্ছে আপনার সাথে পরের গন্তব্যে। মুর্শিদাবাদ জেলার লালবাগ সাব ডিভিশনের একটি গ্রাম কীটকুণ্ড, তার মধ্যেই রয়েছে কীটেশ্বরী মন্দির। এটি হচ্ছে 51 শক্তিপীঠের মধ্যে সবথেকে প্রাচীনতম শক্তিপীঠ। তান্ত্রিক মতে দেবী দক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কোনা পতিত হয়েছিল এইখানে। যেহেতু এখানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি, তাই এই স্থানকে অনেকে পূর্ণ পীঠস্থান না বলে উপপীঠ। এখানে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হন। কোনো এক বন্যায় আসল মন্দিরটি ধ্বংস হয়ে গেছিল। তারপর 19 শতকে রাজা দর্পনারায়ণ এটিকে আবার বানান। তারপরে যোগেন্দ্রনারায়ণ রায় এটাকে রিনোভেশনের কাজ করে আবার এটাকে স্থাপিত করেন। এই ছিল কীটেশ্বরী মন্দিরের ইতিহাস। এখন তোমরা যে মন্দিরটি দেখছো সেটা হচ্ছে কীটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এখানে কথিত আছে যে কীটেশ্বরী মাতাকে এখানে নাকি গুপ্ত অবস্থায় রাখা হয়েছে। বহু সুখ দুঃখের সঙ্গে জড়িত আছে এই মন্দির। মুর্শিদাবাদ জেলার অবস্থিত এবং দর্শনীয়ভাবে মনোরম এই জগৎবন্ধু ধাম বা দহপাড়া আশ্রম। আশ্রম মন্দিরের চারপাশে সবুজ আমের বাগান এবং বকুল ফুল এবং বিখ্যাত চালতা গাছ সহ বিভিন্ন ছায়াময় ও পাতাযুক্ত গাছ রয়েছে। দর্শনার্থীরা এখনও দহপাড়া ধাম প্রাঙ্গণে কাঠ আপেল গাছ দেখতে পান, যেখানে স্বয়ং জগৎবন্ধু সুন্দর তার শৈশবকালে তার কৌতুক নিয়ে ঘুরে বেড়াতেন। এইভাবে শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর এর জন্মের পবিত্র স্থান দহপাড়া ক্ষুদ্র জনপদ হল প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজ বন এবং ফুলের বাগান সহ ঐতিহাসিক দর্শনীয় স্থান। পবিত্র নদী ভাগীরথী গঙ্গার অপর নাম। মসজিদ উত্তরে মুর্শিদাবাদ শহর থেকে দক্ষিণ পলাশী পর্যন্ত বিস্তৃত মন্দির ও প্রাসাদ। ডাহাপাড়ার প্রভু জগৎবন্ধু আশ্রম মুর্শিদাবাদের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলির সাথে বহুল প্রচারিত এবং এর এক ধরনের বাংলা ভ্রমণ বই, ভ্রমণ সঙ্গী, অল ইন্ডিয়া সংস্করণ, এশিয়া ভলিউম পশ্চিমবঙ্গ বিভাগে তুলে ধরা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, কমেন্ট করে দিন আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর একইভাবে সাপোর্ট করতে থাকো।